নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা বিশেষ কারণে আজকে আপনাদের সামনে আসতে হলো। এই 7-8 দিন আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, আপনারা প্রত্যেকেই দেখেছিলেন, কেউ অ্যাপ্রিসিয়েট করেছিলেন, দু একজন আবার মেল করেছেন। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে ভগবানজির মৃত্যু নিয়ে একটা বিতর্ক রয়েছে। কেউ মনে করেন 1985 16 সেপ্টেম্বর উনি মারা যান আর 18 সেপ্টেম্বর তাকে দাহ করা হয়। কেউ মনে করেন তিনি ওইখান থেকে অন্য কোথাও চলে যান। একজন মন্তব্য করেছেন, আমি দেখলাম যে ভগবানজির কোনো রকম ফ্র্যাকচার হয়নি, ফিমার বোন ফ্র্যাকচার হয়নি। এখন এই যে ঘটনাটা, এই ঘটনাটায় ফ্র্যাকচার তো হয়েছিল। আরেকটা কথায় অনেকে দ্বিমত পোষণ করেছে, সেই রাতে ভগবানজির কি হয়েছিল। এই ভিডিওতে আমি যেরকম বলেছিলাম একটা কথা, 1984-এ যখন ইন্দিরা গান্ধী মারা যান, ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর যে ঘটনাটা ঘটে, ভগবানজি অস্থির হয়ে যান, একজনকে বলেন যে কাউ নে ইয়ে কেয়া কাট দিয়া, এবং আরো কথা বলেন কাউ কে সেই কাউ, সেটাই আমরা আজকে দেখব। এখন আমি তো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের মানুষ নই, প্রাক্তন সিনিয়র মেডিকেল অফিসার এসএসবির সিস্টার অর্গানাইজেশন রাওয়ের, সিস্টার অর্গানাইজেশন অফ রাও, সেখানে চাকরি করতেন এক সময় ডক্টর শঙ্কর চ্যাটার্জি। ডক্টর শঙ্কর চ্যাটার্জির মুখেই আপনারা শুনে নিন। রামেশ্বরনাথ কাউ বা আর.এন. কাউ, যাকে জেন্টলম্যান স্পাই মাস্টার বলা হয়, তার জন্ম হয়েছিল 2 অক্টোবর 1917 সালে বেনারসে, উত্তরপ্রদেশে একটি কাশ্মীরি হিন্দু পণ্ডিত ফ্যামিলিতে, যাদের অরিজিনাল বাড়ি ছিল শ্রীনগর ডিস্ট্রিক্ট কাশ্মীর ভ্যালিতে। পরে তারা সেটেল করে যান কাশ্মীরি মহল্লা লখনউতে। তার মাত্র 6 বছর বয়সে পিতার মৃত্যু হয় এবং তার ফলে তিনি লালিত পালিত হন তার কাকার কাছে, যার নাম ছিল পণ্ডিত ত্রিলোকীনাথ কাউ। রামেশ্বরনাথের প্রাথমিক শিক্ষা হয়েছিল বরোদাতে, সেখান থেকে উনি ম্যাট্রিকুলেশন করেন 1932-এ। পরে উনি 1934-এ ইন্টারমিডিয়েট পাস করেন এবং একটি লখনউ ইউনিভার্সিটি থেকে উনি ব্যাচেলর অফ আর্টস উনি পাস করেন। সেই সময় তিনি দক্ষতা অর্জন করেন ফার্সি, সংস্কৃত এবং উর্দুতে, এবং 3টে ভাষায় তিনি খুব ফ্লুয়েন্টলি লিখতে পারতেন, বলতে পারতেন। তারপরে তিনি জয়েন করেন এলাহাবাদ ইউনিভার্সিটিতে তার মাস্টার্স ডিগ্রি করার জন্য। কিন্তু সেই সময় উনি আবার হাইলি কভেটেড পরীক্ষা যেটা বলা হতো, সেটা হচ্ছে সিভিল সার্ভিসেস এক্সামিনেশন, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, উনি পাস করেন, উত্তীর্ণ হন এবং জয়েন করেন ইন্ডিয়ান ইম্পিরিয়াল পুলিশে 1940 সালে। এবং সেই জন্যে তিনি এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে ল পরীক্ষাটা তিনি ল ডিগ্রিটা উনি কমপ্লিট করে উঠতে পারেননি। তার প্রথম পোস্টিং হয়েছিল কানপুরেতে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তারপরে তিনি ইন্টেলিজেন্স ট্রেনিংয়ের, ভারত স্বাধীন হতে চলেছে সেই সময় উনি এই প্রয়োজনটা বোধ করেন। তিনি মনে প্রাণে কিন্তু একজন দেশপ্রেমিক ছিলেন এবং তিনি ইন্টেলিজেন্সের ইম্পর্টেন্সটা উনি বুঝতে পেরেছিলেন ল অ্যান্ড অর্ডারের কমপ্লেক্স ইস্যুগুলোকে সলভ করার জন্যে। এবং তিনি ভারতীয়দের মধ্যে একজন প্রথম ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের অফিসার, আইপিএসের ইন্ডিয়ান পুলিশ বলা হতো আইপি, একজন প্রথম আইপি অফিসার যিনি ইন্টেলিজেন্স ব্যুরোতে জয়েন করেন। এবং সেখানে জয়েন করার পরে তিনি এই যে কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশনটা কীভাবে সাপোর্ট স্ট্রাকচারগুলোকে, ভারতীয় সমাজের মধ্যে যে সাপোর্ট স্ট্রাকচারগুলোকে ব্যবহার করে তাদের ইন্টেলিজেন্স গ্যাদার করতে, সেই সময় তিনি তার সঙ্গে ভালোভাবে তার পরিচিতি ঘটে। এই ব্যাপারগুলো তার ভবিষ্যৎ জীবনে খুব কাজে দিয়েছিল। জুন মাসের 1947 সালে ওনাকে ইন্টেলিজেন্স ব্যুরোতে উনি জয়েন করেন এবং তখন তার যিনি সিনিয়র ছিলেন আর কি, তার নাম সবাই জানে, নাম সবাই শুনেছে, ভোলানাথ মল্লিক। বিএন মল্লিকের আন্ডারে উনি জয়েন করেন এবং তার যে কাজটা দেওয়া হয় সেটা হচ্ছে ভিআইপি সিকিউরিটি। এবং সেই সময় তার যে বিশেষ কাজটি দেওয়া হয় সেটা হচ্ছে প্রথম প্রাইম মিনিস্টার পণ্ডিত জওহরলাল নেহরুর সিকিউরিটির জন্য। এবং সেই সিকিউরিটি তিনি এত ভালোভাবে কাজ করেছিলেন যে তাকে অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয় সেই কারণে। পরে এই ইন্টেলিজেন্স ব্যুরো তারা বোধ করে যে একটা হাইলি স্পেশালাইজড যখন অ্যাপারেটাস একটা তৈরি করা উচিত, যেটা সরকারের ইন্টেলিজেন্স ব্যুরোর ভেতরেই, যারা দরকার হলে এই টিবেটের ভেতরে কিংবা হিমালয়ের ওপারে গিয়ে তারা অপারেশনস সাকসিড করতে পারে। এবং ভবিষ্যতে এই যে বাইফার্কেশনটা হয়েছিল ইন্টেলিজেন্স ব্যুরোর থেকে, যে এই যে ফরেন ইন্টেলিজেন্সের দিকে স্পেশালাইজ করা, সেটাই পরে পরিণত হয় রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং র তাতে। এবং সেখানেই তিনি তার
কর্তৃত্বের তিনি একটি ছাপ, তার বলে কৃতিত্বের একটি ছাপ তিনি রেখে যান। এটা মানে প্রেসিপিটেটেড হয় যে 1962-তে ইন্ডো চায়না ওয়ার, এবং যেখানে আমাদের ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছিল, এবং যে 1965-তে পাকিস্তান আর্মির অপারেশন জিব্রাল্টার, তারা যে আক্রমণ করেছিল ভারতের উপরে, সেই অপারেশন জিব্রাল্টারের আমাদের ঠিকভাবে আমাদের কাছে ইনফরমেশন ছিল না। তার ফলেই এই মানে ফরেন বেসড ইন্টেলিজেন্স সেট আপ যেটা, এটা বাইফার্কেট করে দেওয়া হয়। তো 1966-র পরে রামেশ্বরনাথ কাউ এবং PN হাকসার, ইনি আরেকজন কাশ্মীরি পণ্ডিত ছিলেন, ব্যুরোক্র্যাট। ইনি ইন্ডিয়ান ফরেন সার্ভিসে কাজ করতেন, এবং ইন্দিরা গান্ধী যখন আমাদের ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন, তার প্রধানমন্ত্রীত্ব সময়ে এই 67 থেকে 1975 অবধি এনারা এই রিসার্চ অ্যানালিসিস উইংটি নিয়ে কাজ করেন, তৈরি করেন, প্রতিষ্ঠা করেন, এবং সেটাকে ডেভেলপ করেন। তো যেটা বলছিলাম, PN হাকসার তখন ছিলেন সেক্রেটারি টু দ্য প্রাইম মিনিস্টার মিসেস ইন্দিরা গান্ধী, এবং একটা ফরেন ইন্টেলিজেন্স অর্গানাইজেশন তারা সেট আপ করেন, যার নাম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, আর যেটা সারা পৃথিবীতে বিখ্যাত। মানে উনি ফাউন্ডার হিসেবে উনি এত সুন্দর ফাউন্ডেশন তৈরি করেন রয়ের, যে 3 বছরের ভেতরে 1970-71-এর মধ্যে এই পাকিস্তানের যে বর্বরচিত যে বাঙালি নিধনযজ্ঞ তারা চালিয়েছিল পূর্ব পাকিস্তানেতে, সেটাকে একেবারেই মানে সেটাকে সম্পূর্ণভাবে মানে রুখে দেওয়া সম্ভব হয়েছিল এই রয়ের জন্যেই। এবং তার যা মানে প্রফেশনাল ক্যাপাসিটি ছিল, এবং যেটা হচ্ছে পার্সোনাল ইন্টিগ্রিটি, তার যে ব্যক্তিগত সততা এবং বিশ্বাসযোগ্যতা, তার জন্যে RN কাউয়ের একটা বিরাট বড় ইন্টারন্যাশনাল ইমেজও ছিল। এবং বাংলাদেশ যে তৈরি হয়েছিল, তার পেছনে তার যেটা মানে অনন্য সাধারণ একটা অবদান আছে। এবং ভারতের মানচিত্র, মানে ভারতীয়, আমি বলবো যে অবিভক্ত ভারতের যে মানচিত্রটা বদলে যাওয়া, তার পেছনে সবচেয়ে বড় যে কন্ট্রিবিউশন, সেটা হচ্ছে রামেশ্বরনাথ কাউয়ের। ওনার আরেকটা কন্ট্রিবিউশন হচ্ছে যে মানে যে হিমালয়ের যে স্বাধীন রাজ্য ছিল সিকিম, সেটা চায়নার মানে থাবার তলা থেকে বার করে এনে ভারতভুক্ত করা, সেটা হচ্ছে তার আরেকটি মস্ত বড় কৃতিত্ব। তৃতীয় যে কাজটি উনি করেছিলেন, যেটা আমরা কেউই জানতে পারিনি একটা সময়, সেটা হচ্ছে ইসরায়েলি ইন্টেলিজেন্স এজেন্সি মসাদ, তার সঙ্গে সম্পর্কটা তৈরি করা ভারতের রয়ের। সবশেষে একটি বিশেষ ঘটনার উল্লেখ আমি না করে থাকতে পারছি না, সেটা হচ্ছে যে 1984-তে 31শে অক্টোবর, সেই যে অভিশপ্ত দিন, আততায়ীর গুলিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। সেই দিন ফৈজাবাদের এক রামভবনে অবস্থিত আউট হাউসে থাকতেন এক অজ্ঞাত সন্ন্যাসী, যাকে আমরা সবাই ভগবানজি বলে জানি, এবং যাকে মনে প্রাণে আমরা বিশ্বাস করি যে উনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি যখন খবরটি পান যে ইন্দিরা গান্ধীর আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে, তিনি কিন্তু তার অন্তরে বিরাট বড় একটা আঘাত পেয়েছিলেন, এবং তার শিষ্যদের তিনি এই কথা বলেছিলেন পর্দার ভেতর থেকে। পর্দার বাইরে তিনি কখনো আসতেন না, তার মুখ দেখা যেত না। তিনি কিন্তু এই কথা বলেছিলেন যে इन्होंने अबला नारी की हत्या कर दी, कितना बार मैंने काऊ को कहा था कि इंदिरा का सिक्योरिटी बढ़ाओ, लेकिन आखिर ये हादसा हो ही गया। এই কথাটা আমরা শুনেছি কিছু ভগবানজির কিছু শিষ্যের মুখে, যারা থাকতেন ফৈজাবাদে। শুনলেন তো? এখন ব্যাপার হচ্ছে যে আমরা কেউ ভগবানজিকে দেখিনি, এবং খুব কম মানুষই তার দর্শন পেয়েছেন। এখন আই উইটনেস অ্যাকাউন্ট ছাড়া আমাদের কোনো গতি নেই। তো এই আই উইটনেস অ্যাকাউন্টই আমি তুলে ধরলাম, এবং ভগবানজি যেই শিষ্য এই কথাটা ওনাকে বলেছিলেন, ডক্টর শঙ্কর চ্যাটার্জি তার নামও আমাকে বলেছেন, কিন্তু বলেছেন যে তার নামটা যাতে প্রকাশ্যে না আসে। হয়তো উনি ভগবানজির মানে তার শিষ্য হয়তো সেই প্রতিশ্রুতি রক্ষা করছেন, সেভাবেই হয়তো শঙ্কর বাবুকে বলেছেন, তাই তার নাম আমি প্রকাশ্যে আনতে পারছি না। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা। এখন আমরা দেখি যে ভগবানজির কি অসীম যোগাযোগ ছিল। যে কাউ কে ছিলেন, রামেশ্বরনাথ কাউ, এতক্ষণে আপনাদের স্পষ্ট হয়ে গেছে। সুতরাং তার নেটওয়ার্ক সাধারণ মানুষের মতো ছিল না, এবং এই কথা থেকে বুঝতে পারছি তার যে উচ্চতা এবং তার যে কানেকশন, সেটা দিগন্ত প্রসারিত ছিল। তো আমি কোনো অতিরঞ্জিত করে কিছু বলছি না, যা শুনছি, যা তথ্য পাচ্ছি, আর আমার মধ্যে যে প্রশ্নগুলো আসছে, সেটাই
আপনাদের কাছে তুলে ধরছি, কারণ আমি মনে করি যে সঙ্গে তন্ময় আমার ব্যক্তিগত চ্যানেল নয়, এখানে আপনারাও আছেন। আপনারা আছেন বলেই আমি আপনাদের কাছে দায়বদ্ধ। ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।